হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকে আরও একটি ক্লাস নিয়ে আসলাম তোমাদের এইচএসসি পরীক্ষার কোয়েশ্চেন 2 এর উপর, যেটার নাম হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অর ফ্রেজ। তোমাদের এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলো কোয়েশ্চেনের মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট কোয়েশ্চেন বলতে পারো এটা। 5টা নাম্বার পাওয়ার জন্য সবচেয়ে কম পরিশ্রম করতে হয় এই চ্যাপ্টারের উপর। তুমি কয়েকটা ফ্রেজ অথবা ওয়ার্ডসের ইউসেজ যদি স্পেসিফিকলি জেনে যাও, পরীক্ষা কিন্তু ওগুলাই সেম টু সেম চলে আসে। সো আজকে আমরা খুব সহজেই কীভাবে এই ফ্রেজগুলো এবং ওয়ার্ডসগুলো নির্দিষ্ট জায়গায় বসাতে হয় সেগুলো আমরা দেখব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমত যেটা আসে সেটা হচ্ছে হ্যাভ টু এবং হ্যাভ গট টু। হ্যাভ টু এবং হ্যাভ গট টু এগুলোকে বলা হয় সেমি মডেল ভার্ব। এগুলা মূলত ইউজ করা হয় মডেল ভার্ব হিসেবে, অর্থাৎ এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু হ্যাভ টু এই শব্দটা এবং হ্যাভ গট টু এই শব্দগুলোর অর্থ হচ্ছে কোনো কিছু যখন বাধ্যবাধকতা বোঝায়, কোনো কিছু নিশ্চয়তা বোঝায়, তাহলে হ্যাভ টু আমরা ব্যবহার করব কখন? যখন আমাদের নিশ্চয়তা বোঝাতে হয়, প্রয়োজনীয়তা বোঝাতে হয় এবং বাধ্যবাধকতা বোঝাতে হয়, তখন আমরা হ্যাভ টু অথবা হ্যাভ গট টু ব্যবহার করতে পারি। দুটাই কিন্তু একই অর্থে ব্যবহার হয়, অর্থাৎ কোনো কিছু বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহার হয়। যেমন দিস আনসার হ্যাজ টু বি রাইট, এখানে হ্যাজ টু কেন ব্যবহার হয়েছে? কারণ এটা হচ্ছে দিস আনসার, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে হ্যাভ টু এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি হ্যাজ টু। হ্যাভটা জাস্ট চেঞ্জ হয়ে হ্যাজ হয়েছে, সেম অর্থ, সব কিছুই সেম। হি হ্যাজ টু আনসার অল কোয়েশ্চন, এটার অর্থ হচ্ছে তার সবগুলো কোয়েশ্চেনের কি করতে হবে? আনসার করতে হবে, এটা হচ্ছে বাধ্যবাধকতা, সেটা বোঝাতে আমরা এখানে হ্যাজ টু ব্যবহার করতে পারি। আই হ্যাড টু কল হিম, আমার তাকে কল দিতে হয়েছিল, তাহলে হ্যাভ টু পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? হ্যাড টু হয়ে গেছে, অর্থাৎ এটা অর্থ বোঝাচ্ছে আমার তাকে কল দিয়ে দিতে হয়েছিল এবং এটা প্রয়োজনীয় ছিল অথবা এটা বাধ্যবাধকতা ছিল, সেই কারণে আমাদেরকে এখানে হ্যাড টু ইউজ করতে হয়েছে। ডু আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে কি ওখানে অবশ্যই যেতে হবে? দেখো কোয়েশ্চনটা কিন্তু মানে আমরা জাস্ট সেন্টেন্সটা লিখতে পারতাম ডু আই নিড টু গো দেয়ার, আমাকে কি ওখানে যেতে হবে? কিন্তু এই নিড টু না বলে আমরা যখন হ্যাভ টু ব্যবহার করছি, এটা অর্থ বোঝায় কোনো একটা বাধ্যবাধকতা। ডু আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে কি ওখানে অবশ্যই যেতে হবে? তাহলে হ্যাভ টু ব্যবহার করা হয় কোনো কিছুর বাধ্যবাধকতা বোঝাতে, আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারি। শি ডাজন্ট হ্যাভ টু বি প্রেজেন্ট, তাকে বাধ্যবাধকতামূলকভাবে এখানে উপস্থিত থাকতে হবে না, সে চাইলে নাও আসতে পারে। তাহলে হ্যাভ টু অর্থ আশা করি বুঝতে পারছো। হ্যাভ গট টুর ক্ষেত্রে সব কিছুই সেম, জাস্ট মনে রাখবা আমরা এখানে অক্সিলারি ভার্ব যখন ব্যবহার করছি, তখন এখানে দেখো কোয়েশ্চেন করার সময় আমরা একটা অক্সিলারি ভার্ব ডু আনছি, হ্যাভ কিন্তু আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করি নাই। নট করার জন্য অর্থাৎ নেগেটিভ করার জন্য আমরা একটা অক্সিলারি ভার্ব এক্সট্রা ডু আনছি, হ্যাভ ইউজ করি নাই। কিন্তু হ্যাভ গট টুর ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট হয়, সেটা হচ্ছে যখন আমাদের অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে আমরা হ্যাভটাকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো। নেগেটিভ করার সময় আমরা হ্যাভটাকে নট যুক্ত করে নেগেটিভ করতে পারবো। কখন? যখন আমরা হ্যাভ গট টু ব্যবহার করব। আর সব কিছু সেম, আশা করি তোমরা আসলে বুঝতে পারছো হ্যাভ টু এবং হ্যাভ গট টু এর ব্যবহার। এরপর হচ্ছে আর একটা খুবই কমন জিনিস আসে, সেটা হচ্ছে উড রাদার দেন। উড রাদার দেন এটা মূলত দুইটা বিষয় অথবা অবস্থার মধ্যে তুলনা করার জন্য এবং তুলনা করে কোনো একটি অধিক গ্রহণযোগ্য সেটা বোঝানোর জন্য আমরা উড রাদার ডট ডট দেন ব্যবহার করতে পারি। আমরা এক্সাম্পল দেখলে আর ক্লিয়ারলি বুঝতে পারবো। আই উড রাদার ডাই দেন ব্যাক, তাহলে এখানে দুইটা বিষয়ের মধ্যে আমাদের তুলনা করছে, একটা হচ্ছে ব্যাক অর্থাৎ ভিক্ষা করা, আর একটা হচ্ছে মৃত্যু অর্থাৎ মরে যাওয়া। তাহলে ভিক্ষা করা এবং মরে যাওয়ার মধ্যে তুলনা করছে এবং তুলনা করে কোনটা ভালো বলছে বা কোনটা সে গ্রহণ করছে সেটা হচ্ছে ডাই। সে কারণে আমরা বলছি যে আই উড রাদার ডাই দেন ব্যাক, অর্থাৎ ভিক্ষা করার চেয়ে আমি কি করব? বরং মরে যাব। তাহলে এই যে ডাই শব্দটা আমরা মাঝখানে বসাইছি এবং যেটা করব না, যেটা করা যাবে না সেটা হচ্ছে আমরা শেষে বসাইছি। তোমাদের কোয়েশ্চেনে যেখানে আন্ডারলাইন আছে সেগুলাই খালি থাকবে, তোমাদেরকে জাস্ট উড রাদার এবং ডট ডট দেন এগুলো বসাই দিতে হবে। এটা বুঝতে পারবে কিভাবে? তোমরা এটাতে দেখলেও বুঝতে পারবা যে এখানে দুইটা স্পেস আছে, তাহলে দুইটা স্পেস থেকে উপরে দুইটা এরকম মাঝখানে ডট ডট ওলা যতগুলো আছে সেগুলো ওখানে বসতে পারে। সেগুলো আমরা যখন প্র্যাকটিস করব তখন আরও ভালোভাবে দেখতে পারবো আমি কি বলছি, সে ব্যাপারে তোমরা আর ক্লিয়ারলি আইডিয়া পাবা। আপাতত মনে রাখো উড রাদার আমরা কখন ব্যবহার করব? দুইটা বিষয়ের মধ্যে তুলনা করে কোনো একটা বেশি গ্রহণযোগ্য সেটা বোঝানোর জন্য আমরা উড রাদার ব্যবহার করতে পারি। আই উড রাদার স্টার্ভ দ্যান বি ডিসঅনেস্ট, অর্থাৎ আমি অসৎ হওয়ার চেয়ে কী করব? ক্ষুধার্ত থাকবো। এরপর আমরা অতীত সময় নির্দেশ করতে তখন কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, আমাদেরকে একটা হ্যাভ প্লাস বি3 আনতে হবে, যেটাকে বলা হয় পারফেক্টিভ,
অর্থাৎ যখন অতীত সময় নির্দেশ করবে। যেমন আমরা বলতে পারি ইউ উড রাদার হ্যাভ কল্ড মি। তাহলে এই যে উড রাদার হ্যাভ কল্ড মি, এই জিনিসটা বোঝানোর জন্য তোমাদেরকে মনে রাখতে হবে এটা কি করছে, পারফেক্টিভ করছে, কারণ এটা আসলে বোঝাচ্ছে অতীত সময় নির্দেশ করতেছে, অর্থাৎ এটা অতীত সময় বোঝাচ্ছে, সেই কারণে আমরা পারফেক্টিভ করছি। কিভাবে, উড রাদারের পরে জাস্ট হ্যাভ প্লাস বি3, অর্থাৎ তুমি আমাকে কল দিতে পারতে কি না করে, ওখানে বসে না থেকে, তুমি ওখানে কিছুক্ষণের জন্য বসে না থেকে আমাকে কল দিতে পারতে, অর্থাৎ এটা অতীতকালের অতীত সময়ের একটা বিষয়, সে কারণে আমরা এখানে হ্যাভ কল্ড অথবা হ্যাভ প্লাস বি3 ইউজ করছি। এবং উড রাদারকে যখন আমরা নেগেটিভ করব তখন আমরা কি করব, উড এটা অক্সিলারি ভার্ব বলে, এটার পরে নট বসাই দেব না, আমরা উড রাদার পুরোটার পরেই নট বসাবো। যেমন আমরা বলবো উড রাদার নট ডু হোয়াট আই থিঙ্ক, আই উড রাদার নট ডু হোয়াট আই থিঙ্ক, অর্থাৎ আমি যা চিন্তা করছি সেটা না করাই ভালো। আমরা বলবো না আই উড নট রাদার ডু, বলবো না, আমরা বলবো আই উড রাদার নট ডু, অর্থাৎ উড রাদারের পরে নট শব্দটা বসবে। হ্যাড বেটার এই ফ্রেজটাও কিন্তু আমরা ব্যবহার করি যখন কোনো ভালো পরামর্শ দেওয়া হয়, কোনো কিছুর ব্যাপারে সতর্ক করা হয়, তখন আমরা হ্যাড বেটার শব্দটা ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি ইউ হ্যাড বেটার স্টে টু নাইট, অর্থাৎ তুমি বরং আজকে থেকে যাও, অর্থাৎ বাইরে না গিয়ে, আজকে চলে না গিয়ে আজকে থেকে যাও, এটা একটা ভালো পরামর্শ দেওয়া বা সতর্ক করে দেওয়া কোনো কিছুর ব্যাপারে, সেটার জন্য আমরা হ্যাড বেটার ইউজ করতে পারি। এরপর আমরা বলতে পারি আই উড বেটার টেল হিম দ্য ট্রুথ, আমার বরং তাকে সত্যটা বলা উচিত, অর্থাৎ এখানে দেখো আই উড এটা পোস্ট্রপি ডি মানে হচ্ছে এটা আই হ্যাড বেটারও বোঝায়, সে কারণে আমরা বলতে পারি আই উড বেটার টেল হিম দ্য ট্রুথ, আমার বরং তাকে সত্যটা বলা দরকার। এটাকে নেগেটিভ করবো কিভাবে, নটটা শেষে বসাবো, হ্যাড অক্সিলারি ভার্ব বলে আমরা হেডের সাথে নট বসাবো না, আমরা নটটা শেষে বসাবো। আই হ্যাড বেটার নট গো টুডে, অর্থাৎ আমার আজকে না বরং না যাওয়াই ভালো। কোয়েশন বোঝাতে গেলে তখন কিন্তু আমরা আবার হ্যাডটাকে সামনে নিয়ে আসতে হবে। যেমন আমরা বলতে পারি হ্যাড আই বেটার প্লে অর রাইট, আমার কি খেলা করা উচিত না লেখা উচিত। তারপর হচ্ছে লেট এলুন। লেট এলুন শব্দের অর্থ হচ্ছে তো দূরের কথা, অর্থাৎ কোনো কিছু বেশি অসম্ভব সেটা বোঝাতে আমরা লেট এলুন ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি হি কার্ন্ট অ্যাফোর্ড এ বাইসাইকেল, সে একটা বাইসাইকেল অ্যাফোর্ড করতে পারে না, লেট এলুন এ কার, কার তো অনেক দূরের কথা, অর্থাৎ সে একটা সামান্য জিনিস করতে পারে না, এর চেয়ে বেশি বড় জিনিস করা অনেক অসম্ভব বা অনেক দূরের কথা, সেটা বোঝানোর জন্য আমরা লেট এলুন শব্দটা ব্যবহার করতে পারি। আবার অনেক সময় তুলনামূলক বেশি অক্ষমতা, এটা কিন্তু অক্ষমতায় বোঝায় এক প্রকার, তুলনামূলক বেশি অক্ষমতা বোঝাতে আমরা লেট এলুন শব্দটা শব্দগুচ্ছ ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি শি কান্ট সলভ বেসিক ম্যাথ প্রবলেম, সে সামান্য ম্যাথ প্রবলেমই সলভ করতে পারে না, লেট এলুন অ্যাডভান্স ক্যালকুলাস, অ্যাডভান্স ক্যালকুলাস তো দূরের কথা, সে সামান্য ম্যাথ প্রবলেমে কি করতে পারে না, সমাধান করতে পারে না। সো লেট এলুনের ব্যবহারটা খুবই সিম্পল, এটা এতটুকু মনে রাখলেই এনাফ। এরপর একটা ফ্রেজ থাকে হোয়াট ইফ। হোয়াট ইফ শব্দের অর্থ হচ্ছে কি হবে যদি এরকম হয়, কোনো একটা স্পেসিফিক ঘটনা ঘটলে কি হবে, কেমন হবে, সেরকম বোঝাতে গেলে আমরা হোয়াট ইফ ফ্রেজটা ইউজ করতে পারি। তবে মনে রাখতে হবে হোয়াট ইফ শব্দটা যে অর্থ ব্যবহার করা হয় সেই অর্থে আমরা হোয়াট অ্যাবাউট ব্যবহার করতে পারি, হাউ অ্যাবাউট ব্যবহার করতে পারি, সবগুলো অর্থে কি হবে যদি এরকম হয়। যেমন আমরা অনেক সময় পরামর্শ, উপদেশ বা প্রস্তাব দিতেও হোয়াট ইফ শব্দটা ব্যবহার করতে, শব্দগুচ্ছটা ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি যে হোয়াট ইফ ইউ টেক এ লিটল রেস্ট, কেমন হয় যদি তুমি একটু কি নাও, সামান্য বিশ্রাম নাও। হাউ অ্যাবাউট উই মিট টুমরো মর্নিং, কেমন হয় যদি আমরা কালকে সকালে মিট করি। হোয়াট ইফ উই গো অন এ ট্রিপ অন দ্য উইকেন্ড, উইকেন্ডে আমরা যদি একটা ট্রিপে যাই কেমন হয়। তাহলে কেমন হয় শব্দটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, হোয়াট ইফ ফ্রেজটি ব্যবহার করতে পারি। এরপর আরেকটা ফ্রেজ হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ শব্দটা আমরা সঙ্গে সঙ্গে কোনো কিছু সংগঠিত হয়েছে সেরকম বোঝাতে ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভড, অর্থাৎ সে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দ্য মিটিং স্টার্টেড, কি শুরু হলো, মিটিং শুরু হলো। সাথে সাথে ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো কিছু হচ্ছে সেরকম বোঝাতে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারি। অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং হওয়ার সাথে সাথে, ঘন্টা বাজার সাথে সাথেই দ্য স্টুডেন্ট রাস্ট আউট অফ দি ক্লাসরুম, ক্লাসরুম থেকে স্টুডেন্টরা কী হয়ে গেল, বের হয়ে গেল। এক কাজ শেষ হওয়ার পরপরে আর এক কাজ শুরু হওয়া বোঝাতে আমরা কী ব্যবহার করতে পারি, অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারি। যেমন অ্যাজ সুন অ্যাজ শি ফিনিশড হার হোমওয়ার্ক, মানে তার হোমওয়ার্ক শেষ করতে না করতে সে কী করলো, শি স্টার্টেড ওয়াচিং টিভি, সে টিভি দেখা শুরু করলো। তাহলে অ্যাজ সুন অ্যাজের অর্থ বুঝতে পারছো, কোনো একটা কাজ শেষ হইতে না হতে, কোনো একটা কিছু হতে না হতে, অর্থাৎ সঙ্গে সঙ্গে আরেকটা কিছু হয়ে যাওয়া, আরেকটা কিছু শুরু হওয়া, আর কিছু চলতে থাকা, সেটা বোঝানোর জন্য আমরা অ্যাজ সুন অ্যাজ ইউজ করতে পারি।
এরপরে আরও একটা ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি হোয়াটস লাইক, হোয়াটস ডট ডট লাইক, অর্থাৎ হোয়াটস এখানে মাঝখানে কোনো একটা নাউন অথবা সাবজেক্টিভ কোনো কিছু বসবে, যে নাউন নাউন কোনো একটা কিছু বসবে, তারপরে লাইক, অর্থাৎ এগুলো আমরা কখন ইউজ করতে পারবো, কিছু বা কারো বৈশিষ্ট্য ব্যবহার জানতে হলে, অর্থাৎ কোনো কিছুর বৈশিষ্ট্য জানতে হলে আমরা বলতে পারি হোয়াটস ইট লাইক, অর্থাৎ এটা কীরকম, এটা কীরকম সেটা জানার জন্য আমরা হোয়াটস লাইক এই শব্দর গুচ্ছগুলো ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি হোয়াটস দ্য ওয়েদার লাইক, তাহলে দ্য ওয়েদার এখানে হচ্ছে একটা নাউন, তাহলে হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে, অর্থাৎ আজকের আবহাওয়া কেমন সেটা জানার জন্য আমরা হোয়াটস লাইক ব্যবহার করতে পারি। এখানে কিন্তু দুইটা স্পেস থাকবে, সো তোমরা বুঝতে পারবা এখানে হোয়াটস লাইক হইতে পারে কিনা। কারো বা কিছুর সম্পর্কে জানতে চাইলে, অর্থাৎ কোনো একটা ব্যক্তি অথবা বস্তু সম্পর্কে জানতে চাইলে আমরা হোয়াটস লাইক ব্যবহার করতে পারি। যে কোনো কিছু জানার জন্য আমরা হোয়াটস লাইক ব্যবহার করতে পারি। যেমন হোয়াটস ইউর নিউ টিচার লাইক, অর্থাৎ তোমার নতুন শিক্ষক কেমন জিজ্ঞাসা করার জন্য আমরা কি করতে পারি, হোয়াটস লাইক ব্যবহার করতে পারি। লাইক হোয়াটস ইট লাইক লিভিং ইন এ বিগ সিটি, অর্থাৎ বড় শহরে বাস করা কেমন, এটা জানার জন্য আমরা ওয়ার্ডস লাইক ব্যবহার করতে পারি। মোস্ট ইম্পর্টেন্টলি শর্টকাট হচ্ছে তোমরা মনে রাখতে পারো এখানে এই শব্দ এই সেন্টেন্সগুলোর শেষে কি থাকে, অবশ্যই একটা কোয়েশ্চন মার্ক থাকে। ওয়ার্ডস লাইক এই শব্দগুলোর শেষে অবশ্যই একটা কি থাকবে, কোয়েশ্চন মার্ক থাকবে। সো তোমরা ফিগার আউট করতে পারবে এখানে ওয়ার্ডস লাইক বসবে কিনা নাকি অন্য কিছু বসবে। তারপর আরও একটা থাকতে পারে হোয়াট ডাস লুক লাইক, দুইটার মিনিং কিন্তু সেম, তবে হোয়াট ডাস লুক লাইক এটার মিনিং হচ্ছে দেখতে কেমন। হোয়াটস লাইক কিন্তু অনেক সময় ফিল করতে কেমন, ওখানকার আবহাওয়া কেমন, মানে এটা ফিল এবং লোক সব কিছু মিলে হচ্ছে হোয়াটস লাইক। কিন্তু যদি স্পেসিফিক্যালি দেখতে কেমন সেটা বোঝাতে হয় তখন আমরা বলি হোয়াট ডাস লুক লাইক, অর্থাৎ মাঝখানে বসবে ওই যে নাউন অথবা প্রোনাউনটা, তাহলে হোয়াট ডাস লুক লাইক আমরা ব্যবহার করব কোনো কিছু চেহারা জানতে ব্যবহার করো। তো কিছু বা কারো চেহারা জানতে যদি আমরা চাই তখন আমরা হোয়াট ডাস লুক লাইক ব্যবহার করতে পারি। যেমন হোয়াট ডাস ইউর ফ্রেন্ড লুক লাইক, তোমার বন্ধু দেখতে কেমন। তারপরে ভিজুয়াল বা ফিজিক্যাল বৈশিষ্ট্য, অর্থাৎ দেখতে, যেটা বললাম যে দেখতে কেমন সেটা বোঝানোর জন্য আমরা হোয়াট ডাস লুক লাইক ব্যবহার করতে পারি, যে হোয়াট ডাস দ্য নিউ কার লুক লাইক, অর্থাৎ নিউ কারটি দেখতে কেমন। কোনো কিছুর বর্ণনা বা বিশদ জানতেও আমরা হোয়াট ডাস লুক লাইক ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে হোয়াট ডাস দ্য ইনসাইড অফ দ্য বিল্ডিং, এর সবগুলোই সেম হচ্ছে দ্য ইনসাইড অফ দ্য বিল্ডিং একটা নাউন ফ্রেজ, এটা মাঝখানে বসবে, দ্যাটস ইট। মাঝখানে একটা নাউন ফ্রেজ থাকলে উভয় পাশে যদি দুইটা খালি ঘর থাকে তখন একটা দুইটা গ্যাপ থাকে তখন তোমরা ওখানে কি বসাই দিতে পারো, হোয়াট ডাস লুক লাইক ইজিলি বসাই দিতে পারো। এরপর আরও দুইটা খুবই ফেমাস শব্দ দেয়ার এবং ইট, এগুলো আমরা অনেক সময় ব্যবহার করতে পারি। দেয়ার অর্থ আমরা জানি সেখানে, ইট অর্থ ইহা, কিন্তু আমরা অনেক সময় দেয়ার এবং ইট এগুলা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি যেখানে মূলত দেয়ার এবং ইটের মিনিংটা ম্যান্ডেটরি থাকে না, অর্থাৎ মিনিংটা আসলে অ্যাকচুয়ালি ওখানে সেখানে অথবা ইহা দাঁড়ায় না। এগুলোকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং সেন্টেন্সের শুরুতেই এরা বসে থাকে। যেমন ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, প্রথমে বসে, কিন্তু এটা কোনো কি বহন করে না, অর্থ বা মিনিং বহন করে না। এবং এদের স্ট্রাকচার হচ্ছে কীরকম, দেয়ারের পরে বি ভার্ব থাকতে পারে, লাইক এমিস আর ওয়াস এগুলো থাকতে পারে, অথবা দেয়ারের পর সরাসরি মেইন ভার্বও থাকতে পারে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেয়ার আর 2 পিপল ইন দ্য রুম, রুমের মধ্যে কয়জন মানুষ আছে, 2 জন মানুষ আছে। দেয়ার অর্থ সেখানে, এখানে কিন্তু সেখানের কোনো অর্থ দাঁড়াচ্ছে না এই সেন্টেন্সের মধ্যে। তারপর দেয়ার লিভড এ কিং ইন দ্য ইউকেতে ইউনাইটেড কিংডমে একটা কি বসবাস করতো, একজন রাজা বসবাস করতো, তাহলে দেয়ারের অর্থ দাঁড়াচ্ছে না। সো এগুলোকে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। তোমরা যদি প্রথমে এরকম কোনো খালি ঘর দেখতে পাও তখন মনে রাখবা এখানে কি হইতে পারে, দেয়ার হইতে পারে। আবার আমি বললাম তো ইটও হইতে পারে ইন্ট্রোডাক্টরি, তাহলে ইট কখন ব্যবহার হবে, ইটের মধ্যেও কিন্তু এটার সাবজেক্ট হিসেবে প্রথমে বসবে কিন্তু অর্থ বহন করবে না, ইটের পরেও বি ভার্ব বসবে এবং মেইন ভার্বও বসতে পারে। এবং আমরা উদাহরণ হিসেবে দেখি, ইটস 5 days আই হ্যাভ কাম টু দ্য সিটি, আমি শহরে আসলাম এখন 5 দিন, তাহলে ইহার শব্দটার অর্থ দাঁড়াচ্ছে না। ইট সিমস দ্যাট হি ইজ ইনোসেন্ট, মনে হচ্ছে সে কি নির্দোষ, তাহলে এখানে ইটের অর্থ দাঁড়াচ্ছে না। তাহলে কখন তোমরা ইট ব্যবহার করবা, কখন দেয়ার ব্যবহার করবা, মনে রাখবা যখন কোনো স্থান নির্দেশ করবে, অর্থাৎ ওই সেন্টেন্স দ্বারা কোনো স্থান প্রকাশ করছে তখন আমরা দেয়ার শব্দটা ব্যবহার করব। যেমন এই সেন্টেন্সগুলো যদি দেখো, এগুলো হচ্ছে ইউকে, রুম, এগুলো স্পেসিফিক্যালি কোনো একটা প্লেস নির্দেশ করছে বা স্থান নির্দেশ করছে। দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য
রিভার, তাহলে এখানে এগুলো হচ্ছে স্থান নির্দেশ করছে। কিন্তু ইট ব্যবহার করবো হচ্ছে কোনো সময় অথবা পরিস্থিতি নির্দেশ করলে, যেমন ইট মে রেইন টুডে, আজকে সময় নির্দেশ করলে আমরা ইট ব্যবহার করব। মর্নিং সময় নির্দেশ করলে আমরা ইট ব্যবহার করব। তাহলে আশা করি বুঝতে পারছো ইট এবং দেয়ার কখন আমরা ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার হিসেবে ব্যবহার করতে পারবো। সো এই ছিল সিম্পলি তোমাদের যতগুলা ওয়ার্ড অথবা ফ্রেজ জানা দরকার 2 নম্বরের কোয়েশ্চেনের আনসার করার জন্য, এবং এগুলো খুবই সহজ। তোমাকে এগুলা বক্সের মধ্যে উপরে দেওয়া থাকবে, তুমি জাস্ট ওখান থেকে নিয়ে ABCD বলে লিখে দিবা। আমরা এর পরের ভিডিওতে একটা প্র্যাকটিস করব, আমাদের বোর্ড কোয়েশ্চেন থেকে একটা প্র্যাকটিস করব, তোমরা তাহলে পুরোপুরি বুঝতে পারবা আসলে এই কোয়েশ্চেনগুলোর আনসার কীভাবে করবা। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি তোমরা সবগুলা পয়েন্ট বুঝতে পারছো। যদি স্টিল কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, প্লিজ টাইপ ইন দ্য কমেন্ট বক্স, আই উইল গেট ইউ দেয়ার। বাই বাই।